শান্ত করো, নিজের মনকে বুঝাও, আমি পারি আর আমি পারবো। প্রত্যেকটা অঙ্ককে সোজা ভাবো, দেখবে সব সোজা হয়ে যাবে। এখন পজিটিভ চিন্তা করো। সবাই অঙ্কের টেস্ট পেপার সলভ করে, কিন্তু সেটাকে রিভিশন কেউ করতে চায় না। তুমি সেটাকে রিভিশন করো, দেখবে অঙ্কগুলো সব হাতের মুঠে চলে আসবে। আজকে মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা কভার করব এই ভিডিওতে। 5 নম্বরের প্রশ্ন, দুটো প্রশ্নতে 10 নম্বর থাকবে। আজকের টপিকে কভার হবে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কিংবা অংশীদারি কারবারের প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্ন খুব মন দিয়ে আমরা পড়ব এবং সেটার সলিউশন আমরা বের করব। এবিডিএ টেস্ট পেপার 2022 সালের পেজ নাম্বার বের করো 155। প্রথম প্রশ্নটা দেখছি আমরা, দেখো 5-এর কী বলা আছে এখানে। দেখো 5-এর 1 নম্বর, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে ব্যাংক থেকে কত টাকা পাবেন? প্রশ্নের নাম্বার কত আছে দেখো, 5 নম্বর। অর্থাৎ দুটো প্রশ্ন কভার করতে হবে, 10 নম্বর থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 5 নম্বর। প্রথমতই অঙ্কটা থেকে আমরা কী কী তথ্য পাচ্ছি সেই তথ্যগুলোকে আমরা লিখব। আসল অর্থাৎ পি সমান সমান 15,000 টাকা পাচ্ছি, সুদের হার আর ইকস টু 5%, সময় টি সমান সমান 3 মাস। এই 3 মাসটাকে আমাদের বছরে পরিণত করতে হবে। দেখো 12 মাস, অর্থাৎ যেহেতু 12 মাস সমান সমান 1 বছর, তাই 1 মাস সমান সমান কী হবে? 1/12 বছর হবে। তো তার জন্য আমরা কী করব, 3 মাসের নিচে কী করব, 1/12 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1/12 লিখব। তো যখনই আমরা মাসটাকে বছরে ট্রান্সফার করব, তখন সেটাকে কী করব, সিম্পলভাবে বোঝো, সেই ট্রিক্সটা কি, 3-এর নিচে 12 নিয়ে আসবো। তো সেটাই আমরা করলাম। তো কাটাকাটি করে দেখো এখানে কি আসবে, 3×4=12, অর্থাৎ 1/4, টি সমান সমান 1/4 বছর। এখানটায় কনফিউশন রাখবে না একদম। কি বলো তো, মাসটাকে যখনই বছরে পরিণত করবো তখন সেটাকে 1/12 দিয়ে ডিভাইড করবো। ওকে, 3/12 এভাবে এলো। সুদ I1 ইকস টু কোশ্চেন চিহ্ন। আমরা জানি I ইকস টু PRT/100, I1 ইকস টু এই যে মানগুলো আছে এখানে PRT, এই যে PRT, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। এই যে এখানে এই মানগুলো, অর্থাৎ এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা এখানে বসালাম। পি এর মান বসালাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম। এবার সিম্পলভাবে কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো। এবার 150কে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে তো কাটা যাচ্ছে না, দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 75, আর নিচে 4কে 2 দিয়ে কাটলে 2। উপরে থাকছে 75 × 5, নিচে থাকছে 2। তো I1 ইকস টু কি থাকছে, 375/2। কি বুঝতে পারলে? এবার দেখো I1 ইকস টু এই টাকাটা আমাদের বেরোলো। যদি 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন, তবে সেই ক্ষেত্রে আসল থাকবে 15,000, থেকে মাইনাস করবো 3,000। তো পি এর মান এখন কি হচ্ছে দেখো, 12,000 টাকা হচ্ছে, অর্থাৎ এখন প্রিন্সিপালটা পরিণত হচ্ছে 12,000 টাকাতে। এরপরে দেখো সুদের হার আর ইকস টু 5%, কারণ এটা আমাদের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পার্ট বের করতে হবে। তার জন্য আবার লিখছি সময় 3 মাস, 3/12। এবার কি আসছে, 1/4 বছর, 12 মাস সমান সমান 1 বছর। এক্ষেত্রে সুদ I2 সমান সমান কত, অর্থাৎ দ্বিতীয়বার যে সুদ সেটা আমাদের বের করতে হবে। প্রশ্নে দেখো আমরা জানি I2 ইকস টু PRT/100। এবার PRT এর মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। তাহলে I2 এর মান কত আসবে, 30 × 5, অর্থাৎ I2 ইকস টু 150 টাকা। কাটাকাটি করলে এখানটা এটা সিম্পল ক্যালকুলেশন। 12,000 কোথা থেকে আসছে, এখানে দেখো 12,000, এই যেখান থেকে 15,000 মাইনাস 3,000, এখান থেকে 12,000 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল বা আসলটা এটা হলো। এবার এই মানটাকে আমরা এখানে পি এর জায়গায় বসাবো এখানে, বুঝতে পারছো? আর আর এর মানটা তো এই যে এখানে দেওয়াই আছে, 3 কি বলবো 1/4। তো প্রত্যেকটা মান বসিয়ে আমরা সিম্পল কাটাকাটি করব, আমাদের কাটাকাটি করলে 150 টাকা আসবে। আবার যদি দেখো 3 মাস পরে 8,000 টাকা ব্যাংকে জমা দেন, 3 মাস পরে কী করছে উনি, আরও কী করছে যে 8,000 টাকা জমা করছেন, তাহলে ব্যাংকে টাকা কত ছিল, 12,000 টাকা, কারণ 15,000 থেকে 3,000 চলে গেছে, তাহলে 12,000 টাকা থাকবে। তার থেকে যদি আবার 8,000 টাকা যোগ হয় কত হবে, 20,000 টাকা। তো সেটাই আমরা দেখবো এখন। সুদের হার আর ইকস টু 5%, সময় টি ইকস টু 3 + 3, কারণ বাকিটা কি, 3 মাস 3 মাস 6 মাস চলে গেছে, তাহলে 1 বছরের থেকে 6 মাস চলে গেলে ক মাস থাকে আর বাকি? অবশ্যই 12 মাসের থেকে 6 মাস গেলে কত হবে, 6 মাস হবে কি, তাই কি না? 12 মাস থেকে যদি 6 মাস চলে যায় তাহলে ক মাস থাকবে, 6 মাস। তো সেই 6 মাসটাই হবে। এবার চিন্তা করো 6/12, কারণ ওই যে বছরে পরিণত করতে গেলে, মাসকে বছরে পরিণত করতে গেলে কী হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। তো সেটাই আমরা করলাম, আবার সেই যুক্তিটা আমি এখানে লিখে দিলাম। এবার দেখো বাকি পার্টটা, অর্থাৎ টি এর ক্ষেত্রে কি আসছে, 1/2 বছর। কেন আসছে, সিম্পলভাবে চিন্তা করো, 6কে 12, অর্থাৎ 6 আর 12 যদি কাটাকাটি করে কত হবে, 1/2 তো আসবে। তো সেটাই আমি এখানে লিখলাম। এবার দেখো সুদ I3 ইকস টু আমাদের প্রশ্নে, অর্থাৎ কোশ্চেন চিহ্ন। আমরা জানি I3 ইকস টু PRT/100, I3 ইকস টু এই যে পার্টটা লিখবো 20,000 × 5 × 1 × 100 × 2। ওকে, I3 ইকস টু কাটাকাটি করে কি আসছে আমাদের দেখে নাও, সিম্পল 100 × 5 500। যাই হোক, সুদে আসলে হবে। তো টোটাল সুদটা কত হচ্ছে আমরা সেটা ক্যালকুলেট করবো। এই ক্ষেত্রে দেখো 20,000 টাকা আসল বর্তমানে ব্যাংকে জমা আছে, তাই না? এটার সাথে প্রথমের সুদ এটা ছিল, তারপরে এই সুদটা, তারপরে এই সুদটা বেরো হলো। তো এই তিনটাকে আমরা যদি যুক্ত করি, অর্থাৎ যোগ করি, তাহলে কত আসছে আমাদের, 20,083, 20,000
837.5 টাকা। তো লিখবো ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে এত টাকা পাবেন। নিচের সাইডে অ্যান্সার লিখে দেবে। বুঝতে পারছো? প্রশ্ন নাম্বার 2 দেখো, বার্ষিক 4% হারে সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করো। প্রশ্নটা পড়া হলো। এবার দেখো এই অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক, খুব ছোটোর মধ্যেই হয়ে যাবে। ধরি আসল পি টাকা, সুদের হার কি বলছে আর ইকস টু 4%, সময়টি সমান সমান 2 বছর, বা এখানে আমরা এন হিসাবে কল্পনা করতে পারি। এবার দেখো সরল সুদের ক্ষেত্রে আসল পি টাকা, সুদের হার আর ইকস টু 4%, সময় টি ইকস টু 2 বছর, মোট সুদ আই ইকস টু কোশ্চেন জন্য আমাদের এটা বের করতে হবে। আমরা জানি আই ইকস টু পিআরটি বাই 100। এবার আই সমান সমান কি লিখবো, পি মাল্টিপাল 4 মাল্টিপাল 2 কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই না? দেখো এখানে কত, আর এর মান কত আছে 4, সময় কত আছে 2, তাহলে 4 আর 2 দেখলে এই মানটা এখানে বসাবো, অর্থাৎ আর এর মান আর টি এর মান 4 মাল্টিপাল 2। তো কাটাকাটি করলে কী হবে, উপরে হবে 2, নিচে কাটাকাটি করে কত আসবে বলো তো, 25। বুঝতে পারছো? দেখো এই সিম্পল কাটাকাটি, আর বুঝালাম না এটা। তো আই কস্ট 2p বাই 25 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি হচ্ছে পি টাকা, সুদের হার আর ইকস টু 4%, সময় আইন ইকস টু 2 বছর। আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কী বলো তো, সেটা আমরা লিখবো। দেখো 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ আর আসল মিলে যেটা হয় সেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ এবং আসলটা মিলে যেটা হবে সেটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার দেখো শুধুমাত্র সুদ যখন করব তখন সেটা থেকে আমরা পি বিয়োগ করে দেবো। পি বলতে কি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি আসল, অর্থাৎ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে যদি আসলটা বিয়োগ করি সেটাই কিন্তু হবে সুদ। তো আমরা সেটাই করলাম। মানগুলো দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এটা প্লাস কেন হচ্ছে, যেহেতু সুদ বাড়ছে তার জন্য প্লাস, আর যদি কমতো অর্থাৎ যখন কোনো কিছুতে হ্রাস পাবে কমবে তখন কিন্তু মাইনাস হবে, যেহেতু এটাতে বৃদ্ধি পাচ্ছে তার জন্য এটা প্লাস হবে। তো এখানে আর এর মান 4 আছে, ফর্মুলার 100, এন এর মান 2 বসালাম। সিম্পল ক্যালকুলেশন, এই দেখো 100 আর 4 যোগ করলে কি হয়, 104, তাই কি না? তো সেটাই আমরা লিখছি। দেখো 100 এখানে বসালাম, আর এই যে 4 যোগ করলাম, 104 হলো। এটা সিম্পল ট্রিক্স। দেখো যখন যোগ করতে বলবে অর্থাৎ বৃদ্ধি পাবে তখন 100-র সাথে 4 যোগ করে 104 লিখবে, আর যখন হ্রাস পাবে তখন কী করবে বলো তো, 100 থেকে 4 বিয়োগ করবে, 96 হয়ে যাবে। সিম্পল। তো এটাতে বৃদ্ধি, তার জন্য যোগ করলাম, তো 104 ডিভাইডেড বাই 100। এবার দেখো এই যে উপরে কি আছে 2, অর্থাৎ এটা দুবার লিখতে হবে, মনে করো দুবার লিখতে হবে। স্কোয়ার, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে কি এ ডট এ, অর্থাৎ এ গুণ এ। তো সেটাই লিখলাম আমরা, 104/100 ইন্টু 104/100 মাইনাস পি। কাটাকাটি করো, 100কে 2 দিয়ে ভাগ করলে পারে কত হয়, 52, 52কে 2 দিয়ে ভাগ করলে এদিকে হচ্ছে কত, 26, আর এদিকে দেখো 100কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 50, 50কে 2 দিয়ে ভাগ করলে পারে কত আসছে, 25। তো উপরের যে ক্যালকুলেশন, অর্থাৎ 26 গুণ 26 কত হবে, 676 পি, আর 25 গুণ 25 কত হয়, 625। তো সেটাই আমরা লিখলাম মাইনাস পি। বুঝতে পারছো? এরপরে যে বাকি পার্টটা থাকছে লসাগু, অর্থাৎ 625 এই যে এখানে আসলো, আর এই যে 676 থেকে এই টপিকটা, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করবো। ভালো করে বোঝো, এটা এটার সাথে গুণ হবে, গুণ হয়ে এখানে বসলো। এবার দেখো 676 থেকে 625 বিয়োগ করো, কিছুই না, 51 পি, অর্থাৎ 51 পি বাই ডিভাইড বাই কত আসছে, 625 টাকা। আবার দেওয়া আছে প্রশ্নে, দেখো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর্গত 80 টাকা। অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ। বুঝতে পারছো? এই সমস্ত শব্দগুলো মাথার মধ্যে ক্লিয়ার করে রাখো, অঙ্ক একদম সোজা হয়ে যাবে। প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান সমান 80 টাকা। তাহলে পরে এক্ষেত্রে আমাদের যে মানটা বেরিয়েছে, এই যে দেখো এই মানটা বেরিয়েছে, এই মানটা এখানে লিখলাম। আর সরল সুদ তো আমাদের 2p/25 বেরিয়েছে, তুমি খাতাতে দেখো ভালো করে লক্ষ্য করে। আর ডিভাইড বাই কত, সমান সমান কত আছে, 80 টাকা, অর্থাৎ বিয়োগ ফলটা আমাদের এত। এরপরে সেই সিম্পল ক্যালকুলেশন, 625 ওটা দেখো 51p মাইনাস 50p, এটা সমান সমান কত আছে, 80 আছে। এর পরের পার্টটা দেখো, বিয়োগ করো, এখানে 1p থাকবে, অর্থাৎ p ইকুয়ালস টু, এই যে পার্টটা এই পার্টটা এদিকে চলে আসলে এর সাথে গুণ হবে, অর্থাৎ 80 গুণ এটা হবে। তো সেটাই আমরা করলাম। গুণফলটা কত হবে, 50,000 টাকা। আমাদের উত্তরে কিন্তু 50,000 টাকাই আছে, অর্থাৎ 50,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর হবে 80 টাকা। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে 3 নম্বর কোশ্চেনটা পড়ছি। দেখো 3 নম্বর, নীলেশবাবু ও রহিমা বেগম যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নীলেশবাবু আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু রহিমা বেগম ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবেন? প্রশ্ন দেখলে এবার চলো উত্তরটা দেখি আমরা। এভাবে লিখবো, নীলেশবাবু ও রহিমা বেগমের মূলধনের অনুপাত হবে 30,000 টাকা। প্রশ্ন দেখো 6 মাসের জন্য ব্যবহার করলো, অর্থাৎ 30,000 টাকা 6 মাসের জন্য ব্যবসা বিনিয়োগ করলো, তার জন্য 6 দিয়ে গুণ করলাম, প্লাস 6 ইন্টু 1 বছরে কত মাস, 12 মাস। তো 6 মাস তো চলে গেল, তাহলে বাকি থাকবে কত, আর 6 মাস থাকবে। 6 ইন্টু 30,000 প্লাস 40,000, দেখো উনি আরও কিন্তু 40,000 টাকা ব্যবসাতে যোগ করলেন 6 মাস পরে, তার জন্য 30,000-এর সাথে 40,000 যোগ হবে। 6 মাল্টিপল কী হলো, 30,000 প্লাস 40,000, অনুপাত চিহ্ন দিয়ে লিখবো। 50,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলেন। তারপরে কী হলো, বাকি 6 মাস যে ছিল
সেই 6 মাসে কী হলো, 50,000 টাকার থেকে তিনি 10,000 তুলে নিলেন, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। এইবার দেখো পরের পার্টে 18,000 টাকা, অর্থাৎ এটাকে গুণ করলে 18 কেন বলি, 1,80,000 এটা হলো। আর এদিকে দেখো 6 ইন্টু এই যে এই পার্টটা। আর বাকি ক্যালকুলেশন দেখো এখানে, এটাকে যদি গুণ করি অর্থাৎ এই যে দুটো পার্টটাকে এরকম আমাদের আসবে, আর এই যে পার্ট আছে এটা এরকম আসবে, 50-এর থেকে 10 40, তাই না? এইবার এই ক্যালকুলেশন থেকে এই পার্টটা আসবে সিম্পলভাবে, এটা 6-7-42, তাই না? তাহলে এই পার্ট আর এই পার্ট যোগ করব, যোগ করে দেখো এখানে এরকম আসছে। আর এই যে পার্ট আর এই পার্ট, এই দুটোকে ক্যালকুলেশন করে আমাদের এরকম আসবে। হ্যাঁ, এই দুটো থেকে মানটা আমাদের বেরোবে এত, আর এটা থেকে বেরোবে হচ্ছে আমাদের এত। তো প্রথমত দেখো 4টে শূন্য কেটে দিবে, তারপরে এদিকে থাকবে 60, এদিকে থাকবে 54। এবার একে যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে কী হবে, 10, আর এদিকে হবে 9। এবার দেখো বছরের শেষে 19,000 টাকা লাভ হয়, তাই না? নীলেশবাবুর লাভ্যাংশ হবে 19,000-এর সাথে কী হবে, 10, আর এই যে অনুপাতটা অর্থাৎ 10 আর 9 যোগ করবো, তাহলে 19 কাটাকাটি করবো, 1000, 10,000 টাকা হবে। সিমিলার ওয়েতে দেখো নিচে আসবে রহিমা বেগমের লাভ্যাংশ, এই একই রকম প্রসেসে 19,000-এর সাথে কী করবো, গুণ করবো 9, আর এদিকে 10 আর 9 যোগ করলে আসবে 19, তো আসবে কত, 9,000 টাকা। নীলেশবাবুর লাভ্যাংশ 10,000 টাকা এবং রহিমা বেগমের লাভ্যাংশ 9,000 টাকা হবে। বুঝতে পারলে? খুব সোজা একটা অঙ্ক ছিল এটা। এরপরে 4 নম্বর প্রশ্ন, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। এবার কি বলেছে দেখো, ব্যাংকে বার্ষিক শতকরা সুদের হার কত? এই প্রশ্নটা তুমি তোমাদের অনুশীলনী বইতে পেয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে 2 নম্বর চ্যাপ্টারেতে সম্ভবত 15 নম্বর অঙ্ক। এটা খুবই সোজা একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো আমরা দেখো সলিউশন বের করবো। আসল পি ইকস টু 15,000 টাকা, সুদের হার পি কী বলছে যে আর ইকস টু কোশ্চেন চিহ্ন, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদের এক্ষেত্রে বের করতে হবে। সময় টি ইকস টু 5 বছর, সুদ কী হলো দেখো, এই যে আসলটা এখানে লিখলাম, আর সুদ আসল মিলিয়ে কত ছিল প্রশ্নে, 22,125। তো এটা থেকে এই পার্টটা বিয়োগ করবো, কত আসবে, 7125 টাকা, তাই না? অর্থাৎ 7125 টাকা। আমরা জানি আই ইকস টু পিআরটি বাই 100, এই ফর্মুলাটাকে এবার আমরা কাজে লাগাবো। দেখো পি এর মান দেখে নাও, আর এর মান সেটা বের করতে হবে, টি এর মান, এবার আই এর মান, এই যে মানগুলো আছে এই মানগুলোই আমরা পিআরটি বা এই যে 100 টপিকটা আছে এর মধ্যে আমরা বসাবো। তো এখানে কি আসছে দেখো, আর ইকুয়ালস টু কী করে দেখো, এই যে আর, এই আরটা যদি আমি এখানে রেখে দিই তাহলে কী হবে, পি আর টি এটা আয়ের নিচে চলে যাবে, তাই কি না? এখানে উপরে আছে, এদিকে আসলে কী হবে, নিচে হবে, আর এই 100টা নিচে আছে, এটা কী হবে, আয়ের সাথে গুণ হবে, অর্থাৎ আই ইন্টু 100 হবে। কি বুঝতে পারছো? তো সেই টপিকটা আমরা এখানে লিখবো, আর ইকুয়ালস টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এবার পি এর মানটা যা যা আমরা মান জানি সেই মানগুলো বসিয়ে দেবো। দেখো পি এর মান বসালাম, আয়ের মান এই যে 7125 এটা বসালাম, তারপরে যেখানে 100 ডিভাইডেড বাই 8। এবার সিম্পল ওয়েতে কাটাকাটি করব, কিছুই না, দেখো সিম্পল কাটাকাটি। প্রথমত এখানকার ডাবল শূন্য কেটে দিলাম, ওকে। এরপরে দেখো 150 এখানে প্রথমত 5 দিয়ে কাটো, এটা 30 আসবে, আর এটাকে 5 দিয়ে কাটলে এটা আসবে। এবার বাকি টপিক যেটা আছে 5 দিয়ে এই টপিকটাকে কাটো, অর্থাৎ 5 দিয়ে যদি এটা কাটি আমাদের এটা আসবে 285, তো উপরে থাকছে 250 আর নিচে পড়ে থাকছে 30, তাই না? তো এখানে লিখলাম 285/30। এবার এটাকে আবার কাটাকাটি যাবে, তো প্রথমত 5 দিয়ে কাটি, 5 6 30, আর 5 দিয়ে কাটলে কত, 57। এইবার এই 6টাকে অর্থাৎ 3 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 3 2 6 2, আর এটা 57কে 3 দিয়ে কাটলে 19। সিম্পল কাটাকাটি, তাই না? এবার দেখো আর এর মান 19/2, এটা ভাগটাগ করলে 9.1/2%, অর্থাৎ এক্ষেত্রে সুদের হার কতবার বেরোচ্ছে, 9.1/2%। তোমাদের বইতেও কিন্তু এই উত্তরটাই আছে। পরে সুন্দর করে লিখে দাও, ব্যাংকের সুদের হার হবে 9.1/2%।